If I ask you what do you mean by normal load of a method, what is the meaning of that? Why you call a method? In general. Okay, so কাজটা সে কিভাবে করে? By executing set of statements. So if you call a method 1,000 times and it executes the same set of statements, so that is the standard load of a method. That means there is only one implementation. Okay? তার মানে ওই মেথডের একটাই বডি আছে যেটাকে আমরা বলি মেথড ডেফিনেশন, আর লেমেন্স টার্মে বলতে পারেন the implementation of the method. So if a method has one implementation, that is the standard load. That's how we have written the methods or functions, right? But you can actually have multiple implementation of a method. And when you will have multiple implementation of a method, the method is overloaded. The question is, why you provide multiple implementation? Why? Yes, sir. Why? ভাবেন কেন আপনি একটা মেথডের মাল্টিপল ইমপ্লিমেন্টেশন, মাল্টিপল বডি তৈরি করবেন? সো আমরা যখন একটা মেথড কল করি তার একটা বডি থাকে, বডিটা এক্সিকিউট হয়, দ্যাটস ফাইন। বাট এখন আমরা বলছি যে একটা মেথডের 10টা বডি থাকতে পারে এবং 10টা বডির কোড ডেফিনেটলি, যেহেতু 10টা আলাদা বডি, তাদের মধ্যে ভ্যারিয়েশন থাকবে, কিন্তু যেহেতু মেথডটা একই, তার মানে একই পারপাস সার্ভ করে, পারপাসটা সেম, টাস্কটা সেম, বাট দ্য ওয়ে অফ ডুইং maybe the parameter it takes, that might differ. So if you want a method to react to the context of the call, then you can provide multiple implementation. তাহলে আপনার একটা মেথড কলের কনটেক্সট, মেথডের পারপাসটা সেম, দ্যাটস ওয়াই দ্য সেম নেম, বাট তার কনটেক্সট ভ্যারি করতে পারে। For example, I am an employee, right? Now you are a student. Can you apply for leave? Can you? Yeah. So when you apply for leave, so let's say in student class there is a method, or let's say in user class there is a method, apply for leave. Now when you apply for leave, what happens? What that method does? You apply for example, semester leave. আপনি আইবিতে অ্যাপ্লাই ফর লিভ কার কাছে করেন? রেজিস্ট্রারের কাছে করেন। ফর হোয়াট? হ্যাঁ, মানে অ্যাবসেন্স ফর হোয়াট? আপনি একদিন অ্যাবসেন্ট থাকলে তো আর রেজিস্ট্রারের কাছে লিভ অফ অ্যাবসেন্স নেবেন না। ড্রপ দ্য সেমিস্টার অর, ওইটা তো লিভ অফ অ্যাবসেন্স না। লিভ অফ মানে অ্যাপ্লাই ফর লিভ, এটা কিসের জন্য নিতে চান? সেমিস্টার ড্রপের জন্য, ফর এক্সাম্পল। নাও আই ক্যান অলসো অ্যাপ্লাই ফর লিভ, but is my way of apply for leave same as you? So apply for leave can have two implementation in user class. Okay. Now, did we overload any method in our discussion practice? এই যে হ্যালো, নয়েজ ক্রিয়েট করবেন না, আপনার গল্প করা দরকার, বাইরে চলে যান। এখানে কেন নয়েজ ক্রিয়েট করতেছে? শুনতেছে না লোকজন? এটা কেন বারবার বলা লাগে? বলেন, ডিড উই ওভারলোড এনিথিং, এনি মেথড সো ফার? সেট সেল ভ্যালু ফ্যাক্টরিকে আপনি কল করেছেন বারবার, কিন্তু সেট সেল ভ্যালু ফ্যাক্টরি তো আপনি বানান নাই, এটা লাইব্রেরি ক্লাসের মেথড। লাইব্রেরি ক্লাসেও ওভারলোডেড মেথড থাকে, সেটা আমরা দেখব, কিন্তু আমরা নিজেরা কোনো মেথডকে ওভারলোড করেছি কিনা আমাদের ক্লাসে, আমরা যে ক্লাসগুলো বানিয়েছি, স্টার্টিং ফ্রম অ্যারিথমেটিক অপারেশন টিল ফায়ার ব্রিগেড, কোন মেথডকে আপনি ওভারলোড করেছেন? হুইচ মেথড হ্যাড মাল্টিপল বডি? কোন মেথড কি আছে ফায়ার ফাইটারে? দেখেন, এই যে ফায়ার ফাইটার, টু স্ট্রিং একটাই, এই ক্রিয়েট ইনসিডেন্ট রিপোর্ট রেকর্ড একটাই, সেটার গেটার একটাই। তাহলে এখানে কোনো ওভারলোডিং হয়েছে না? হয়েছে, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। দেখেন এই মেথডের নাম কি?
firefighter constructor name is the class name without return type. Now we know why. ওকে, তাইলে এই যে ফায়ার ফাইটারের দুইটা বডি, তাহলে কোন বডিটা এক্সিকিউট হবে? এই বডিটা, এই ইমপ্লিমেন্টেশন 1 না ইমপ্লিমেন্টেশন 2? হুইচ ওয়ান উইল বি এক্সিকিউটেড? দুইটাই তো এক্সিকিউট হওয়ার জন্য রেডি, বোথ আর রেডি ফর এক্সিকিউশন। এখন এটা কনস্ট্রাক্টরটা কাজ করবে যখন আপনি ইনস্ট্যান্সিয়েট করবেন। এখন ইনস্ট্যান্সিয়েট করার সময় আপনি যে কনটেক্সট ক্রিয়েট করবেন তার উপর ভিত্তি করে যে কোনো একটা ইমপ্লিমেন্টেশন এক্সিকিউট হবে। এখন আপনি যদি ইনস্ট্যান্সিয়েট করার সময় কোনো প্যারামিটার না দেন তাহলে ইমপ্লিমেন্টেশন 1 উইল বি এক্সিকিউটেড, এইটা। আর যদি আপনি প্যারামিটার পাঠান তাহলে ইমপ্লিমেন্টেশন 2 উইল বি এক্সিকিউটেড। তাহলে কনস্ট্রাক্টর ওভারলোডেড না? না, কনস্ট্রাক্টর আমরা ওভারলোড করি কারণ আমরা ইনস্ট্যান্সিয়েট করার সময় প্যারামিটার দিতেও পারি, নাও পারি। বাট আপনি স্ট্যান্ডার্ড যে আপনার যে কাস্টম মেথড সেটাকেও আপনি ওভারলোড করতে পারেন। ওকে, যেমন আপনার এখানে এমপ্লয়ি ক্লাস ছিল, আমরা ইনহেরিটেন্স দেখি নাই, হ্যাঁ ইউজার ছিল। ইউজার থেকে আপনি এগুলো নিয়েছেন, আইডি, নেম, অ্যাড্রেস, জেন্ডার। ফায়ার ফাইটারে গিয়ে আপনি কি দিয়েছেন? স্যালারি, ডেট অফ জয়নিং, ট্রেনিং লেভেল। ওকে, এখন আপনি চাইলে এখানে একটা এমপ্লয়ি ক্লাসও আনতে পারেন। ধরেন ফায়ার ফাইটারেই আমি যাই, মানে আমি মাল্টি লেভেল দেখাবো যে ইউজার থেকে এমপ্লয়ি, এমপ্লয়ি থেকে ফায়ার ফাইটার। আপনার প্রজেক্টে থাকবে এরকম, মানে এখানে ফায়ার ফাইটারের সুপার ক্লাস হচ্ছে ইউজার। কিন্তু আপনার যেমন আইবির কথা যদি চিন্তা করেন, আইরাসের ইউজার হচ্ছে স্টুডেন্ট, গার্ডিয়ান, সাপ্লায়ার। কিন্তু এইরকম ইউজারের বাইরেও আরো বেশ কিছু ইউজার আছে, যেমন ধরেন ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট, তাই না, কন্ট্রোলার, ডিন, হেড, এরাও কিন্তু ইউজার। না, এরা সরাসরি ইউজারকে ইনহেরিট করতে পারে, বাট এদের মধ্যে আবার কিছু কমন অ্যাট্রিবিউট এবং ফাংশনালিটি আছে বিয়ন্ড ইউজার, বাট কমন অ্যামং দেমসেলফ অ্যাজ এন এমপ্লয়ি। তো তখন আপনি ইউজারকে এক্সটেন্ড করে এমপ্লয়ি বানাতে পারেন। ইউজারের মধ্যে কোন অ্যাট্রিবিউট অ্যান্ড ফাংশনালিটি থাকবে? কমন টু অল ইউজার্স। ফর এক্সাম্পল, একটা নাম বলেন। অ্যাট্রিবিউট বলছেন নেম, আইডি, অ্যাড্রেস, জেন্ডার, পাসওয়ার্ড, তাই না? বাট হোয়াট অ্যাবাউট মেথডস? রিলেভেন্ট ফর অল ইউজার। গেটার সেটারের বাইরে, গেটার সেটার, কনস্ট্রাক্টর, টু স্ট্রিং, এগুলো হচ্ছে ইউটিলিটি মেথড, স্ট্যান্ডার্ড মেথড। বাট হোয়াট অ্যাবাউট দ্য কাস্টম মেথড, যেটা ফাংশনালিটি অফ ইউজার রিপ্রেজেন্ট করে ফর ইউর অর্গানাইজেশন? তাহলে যে মেথডস গুলো রিলেভেন্ট টু অল ইউজার, ইট ডাজন্ট ম্যাটার সে স্টুডেন্ট না ফ্যাকাল্টি না অ্যাকাউন্টেন্ট নাকি সাপ্লায়ার, সেই মেথডস গুলো এই ক্লাসে আমরা রাখতে পারি। ফর এক্সাম্পল, যে মেথড জেনারেট করা যায় না, আপনাকে নিজেকে বানাতে হবে। কনস্ট্রাক্টর, গেটার সেটার, টু স্ট্রিং তো আপনি জেনারেট করে ফেলতেছেন, কারণ এগুলো স্ট্যান্ডার্ড মেথড, এগুলো কোনো কাস্টম মেথড না। হ্যাঁ, অ্যাড, এটা কি ফাংশনালিটি রিপ্রেজেন্ট করে অ্যাজ এ স্টুডেন্ট অর অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট? এটা কি কোনো কাজ আইরাসে ঢুকে, মানে আইরাসে ঢুকে বা ফায়ার ব্রিগেডের অ্যাপে ঢুকে যে কোনো ইউজারের জন্য এই কাজটা রিলেভেন্ট। সেটা তার গোল হতে পারে, গোল নাও হতে পারে, বাট এটা একটা তার, এই কাজটা সে করে থাকে। কাজ করলে যে সেটা গোল তা না। পাসওয়ার্ড চেঞ্জ, গুড। তাহলে আপনি এখানে বলতে, তাহলে আপনার একটা ফিল্ডও লাগবে পাসওয়ার্ড। এবং তখন আপনি পাসওয়ার্ডেরও গেটার সেটার বানায় ফেলবেন। পাসওয়ার্ডের গেটার বানাবেন, হ্যাঁ পাসওয়ার্ড লাগতে পারে, ভেরিফিকেশনের জন্য লাগবে।
এবং তখন আপনি বলতে পারেন যে আমার একটা কাস্টম মেথড হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। পাসওয়ার্ড কি WO না WA? WO। আমি ভয়েডই দিয়ে যাচ্ছি আপাতত, নাইলে আমাকে আবার একটা কিছু রিটার্ন করতে হবে, তাই না? ওকে, কিন্তু পরে আপনারা রিয়েলাইজ করবেন যে সবসময় ভয়েড হবে না। তাহলে এটা কোয়ালিফাই করে। আচ্ছা, এখন আপনি যদি অ্যাপ্লাই ফর লিভ করতে চান, এটা থাকলো চেঞ্জ পাসওয়ার্ড। এখন আমরা বললাম যে আমরা আরেকটা ক্লাস বানাবো এমপ্লয়ি। এটাও একটা সুপার ক্লাস ফর অল এমপ্লয়িজ, বাট ইট হ্যাজ মোর ইনফরমেশন দেন ইউজার। যেমন স্যালারি, ডেজিগনেশন, ডেট অফ জয়নিং, সব এনি আমার জন্য প্রযোজ্য, অ্যাকাউন্টেন্টের জন্য প্রযোজ্য, বাট নট রিলেভেন্ট টু সাপ্লায়ার অর স্টুডেন্ট। তো কাজে ওগুলো আমি স্টুডেন্টে রাখবো না, ওগুলো এমপ্লয়িতে রাখবো। সো নাও আই ক্যান সে এমপ্লয়ি। তাহলে আমার ইউজারে আমি পাচ্ছি আইডি, নেম, অ্যাড্রেস, জেন্ডার। ওকে, ফাইন। বাট অ্যাজ অ্যান এমপ্লয়ি, এনি এমপ্লয়ি, দে হ্যাভ ডেট অফ জয়নিং। আপনি ইউজারের ডেট অফ বার্থ রাখতে পারেন, বাট এগেন আপনার সাপ্লায়ার যদি ইউজার না হয়, মানে সাপ্লায়ার যদি পার্সন না হয়, একটা প্রতিষ্ঠান হয়, তাহলে তার ডেট অফ বার্থ তো থাকবে না। এনিওয়ে, বা গার্ডিয়ান যদি ইউজার হয়, তার ডেট অফ বার্থ রাখাটা আইইউবির জন্য ইরেলেভেন্ট। তো কাজেই সেই ক্ষেত্রে আপনি ইউজার ক্লাসে ডেট অফ বার্থ নাও রাখতে পারেন। সেই ক্ষেত্রে আপনি ওই সাব ক্লাসেই ডেট অফ বার্থ রাখতে পারেন, আর এমপ্লয়ি হলে ডেট অফ জয়নিং। তো তাহলে যেহেতু এমপ্লয়ি, তাহলে এমপ্লয়িতে আমরা এখন ডেট অফ জয়নিং প্রোটেক্টেড, কারণ এমপ্লয়িকে আমরা ইনহেরিট করব। ডেট অফ বার্থ অ্যান্ড ডেট অফ জয়নিং। না, ইনহেরিট করার জন্য প্রোটেক্টেড হতে হবে না, কিন্তু আমাকে যদি ইনহেরিটেন্সের জন্য আমি অ্যাভেলেবল রাখতে চাই, তাহলে আমার ফিল্ডগুলোকে আমি প্রোটেক্টেড রাখাটা আমার সাব ক্লাসের জন্য সুবিধাজনক। কিন্তু আমাকে ইনহেরিট করব আমি ইউজারকে, তার জন্য আমার ফিল্ড প্রোটেক্টেড রাখার তো কোনো, এটা ইররিলেভেন্ট, এটার সাথে এটার কোনো রিলেশন নাই, তাই না? তাহলে এক্সটেন্ড কি হবে? এত লেট কেন? তো আপনি তো ডেইলি লেট করেন, ডেইলি করেন না? আচ্ছা, ঝড়ে বক মূল্য না। তাইলে এখানে আপনি দিলেন, এটা আর কি দেওয়া যায়? স্যালারি, ডেজিগনেশন। ফায়ার ফাইটার থেকে স্যালারি আমরা সরাই ফেলবো এখন, কারণ আমরা আরো হায়ারার্কি তৈরি করছি, তাই না? স্কোপ, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, প্যাকেজ, এগুলো তো স্কোপ আলোচনা হয়েছে না? হ্যাঁ, আলোচনা হয় নাই আপনাদের? হ্যাঁ, ওই যে ডায়মন্ড রিং উইথ লকার। আচ্ছা, তো তারপরে আপনি দিতে পারেন এখানে ডেজিগনেশন। তাহলে এখানে আমার এই এমপ্লয়ি ক্লাসে কয়টা ফিল্ড? 4টা ইনহেরিটেড অ্যান্ড 4টা এক্সট্রা দেওয়া হলো। সো এমপ্লয়ি ক্লাস নাও হ্যাজ 8 ফিল্ডস। তো এমপ্লয়ি যেহেতু 8 ফিল্ডস হলো, এখন আমরা কনস্ট্রাক্টর জেনারেট করে ফেলবো। এখন বলেন তো, আমি যদি ওকে দেই, কি হবে কনস্ট্রাক্টরটা? না, আমি কোন ক্লাসের কনস্ট্রাক্টর বানাচ্ছি? এমপ্লয়ি ক্লাস। হ্যাঁ, কিন্তু এগুলো হচ্ছে এখানে কি দেয়? এখানে আমি কনস্ট্রাক্টরে প্যারামিটার হিসেবে কাকে কাকে ইউজ করতে চাই, সেইটা আসে না এখানে। তাহলে এখানে কি বলতেছে? এখানে বলতেছে তোমার ইনহেরিটেড ফিল্ড আছে, তাইলে ইউজার ক্লাস থেকে তুমি যে ইনহেরিটেড ফিল্ডগুলো ইউজ করবা, সেগুলোর জন্য তুমি কি ইউজার ক্লাসের কনস্ট্রাক্টর ইউজ করতে চাও কিনা তোমার কনস্ট্রাক্টরে?
তাহলে I am creating my intention is to create a zero parameter constructor. তো সেই ক্ষেত্রে ইনহেরিটেড ফিল্ডগুলোর জন্য যে জিরো নাল, এটা তো ইউজার ক্লাসের জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর অলরেডি করেই রাখছে। আই ক্যান রিইউজ দ্যাট। তো বলছে তুমি যদি রিইউজ করতে চাও এটা ইউজ করতে পারো। প্যারামিটারাইজড হলে আমি এইটা ইউজ করব। এইটা আমরা বোধহয় টেস্টিং এর জন্য করছিলাম, কাজে এইটাই আমাদের লাগবে। প্যারামিটারাইজড হলে আমি চাইলে আমার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে 8 প্যারামিটার কনস্ট্রাক্টরে আমি ইনহেরিটেড ফিল্ডগুলোর জন্য ইউজার ক্লাসের 4 প্যারামিটার কনস্ট্রাক্টরটা রিইউজ করতে পারি। সেটা আমি চাই কিনা ও এটা জিজ্ঞেস করতেছে। তো ধরেন আমি যদি এটা না দেই তাহলে 8টা ফিল্ডের ডিফল্ট ভ্যালু দেওয়ার দায়িত্ব এখন আমারই। তাহলে আমি এখন ঠিক আছে 8টা ফিল্ডের দিয়ে দিব, বা এটা যদি দেই তাহলে দেখেন ও বলছে ঠিক আছে তাহলে আমরা সুপার ক্লাসের ফিল্ড কনস্ট্রাক্টর এখানে ইউজ হবে জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর, তার সাথে তুমি তোমার যে 4টা ফিল্ড এদেরকেও তুমি ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিবা। তাইলে এটা তো প্যারামিটারাইজ হয়ে গেছে। আমি যেহেতু এটা সিলেক্ট করছি ওই ফিল্ডগুলা, কিন্তু সিলেক্ট না করলে কি হতো ওই 4টা তখন আমার এখানে আসতো, তখন আমি এখানে বলতাম যে সুপার, আর এগুলো তখন আমি বলতাম যে ফর এক্সাম্পল এটা নাল, ফর এক্সাম্পল এটাও নাল, এটা জিরো, এটা পিবিএ। মানে ফ্লোট বাই ডিফল্ট আপনি যদি ফ্র্যাকশন ইউজ করেন জাভাতে ডাবল হিসাবে ট্রিট করেন। হ্যাঁ, সি প্লাস প্লাস পাইথন অটো কাস্ট করে ফেলে বাই স্যাক্রিফাইসিং দ্য অ্যাকুরেসি। ডাবলকে আপনি ফ্লোটে রাখলে কিছু অ্যাকুরেসি লুজ করবেন যদি ডেসিমাল পয়েন্ট অনেক থাকে। কিন্তু জাভা বলছে যে তুমি কি এটা জেনে শুনে করতেছো? এফ দেওয়া মানে হ্যাঁ আমি জেনে শুনেই একটা এটাকে ফ্লোট হিসেবেই রাখতে চাই, ভুলে ডাবলকে ফ্লোটে রাখতেছি না। জাভা টাইপের ব্যাপার একটু মোর সেনসিটিভ। তাহলে এটা আমার জিরো প্যারামিটার। এখন এই যে সুপার না দিয়ে আমি ওগুলোও দিতে পারতাম না, দিস ডট আইডি ইকুয়াল টু জিরো দিতে পারতাম না, এটাও তো করতে পারতাম। তাইলে দিস ডট আইডি ইকুয়াল টু জিরো এটাও তো করতে পারতাম। দিস ডট নেম ইকুয়াল টু জেন্ডার, দিস ডট দেওয়া না দেওয়া একই কথা, যেহেতু একই মেথডের মধ্যেই আছে, সেম ক্লাসের মেথড থেকে আপনি বলতেছেন। তাহলে দিস ডট আরেকটা কি ছিল জেন্ডার, দিস ডট অ্যাড্রেস বলতে পারতাম। এখন এটা আমি নিজে বসাইতে চাই নাকি আমি আমার ইনহেরিটেড মানে সুপার ক্লাসের কনস্ট্রাক্টরটাকে আমার কনস্ট্রাক্টর ইউজ করতে চাই, কোনটা চাই? হ্যাঁ কোনটা আপনার ইচ্ছা, এটা ইউ হ্যাভ চয়েস। কিন্তু আপনি যদি নিজে বসাতে চান অবশ্যই এদেরকে প্রোটেক্টেড হইতে হবে, নাইলে পারবেন না। কারণ এগুলো যদি প্রোটেক্টেড না হয়ে প্রাইভেট হইতো তাহলে কিন্তু আপনাকে সুপার ইউজ করতে হতো। ইউ ডোন্ট হ্যাভ আদার অপশন, রাইট? ওকে, তাহলে আমাদের এমপ্লয়িতে 8টা। তাহলে এখন আমার এই ফায়ার ফাইটারে গিয়ে আমি কি বলবো? এক্সটেন্স ইউজারের জায়গায় বলবো এমপ্লয়ি। আর তখন আমার এই স্যালারি আর ডেট অফ জয়নিং এখানে থাকবে না, কারণ ওগুলো অলরেডি ইনহেরিটেড। যে ওদের গেটার সেটারও আমি এখান থেকে সরাই ফেলবো। ওকে, ব্যাগ নিয়ে যান, ঢেলে যেতে পারেন, ডিস্টার্ব না করলেই হলো। তাহলে এখন দেখেন, এখন সুপারের কিন্তু 8টা ফিল্ড এবং সুপারে কোনো 4 প্যারামিটার কনস্ট্রাক্টর নাই, সেটা ইউজারের, সেটা এমপ্লয়ির সুপার। কিন্তু ফায়ার ফাইটারের সুপার তো এমপ্লয়ি। তাইলে এমপ্লয়ি কি আমাদের 8 প্যারামিটার কনস্ট্রাক্টর বানাইছি? আমরা বানাই নাই। তাহলে ওটাকে ওভারলোড করব।
এখন আমি এই যে তাহলে এটাকে ইউজ করতে পারি সাথে আমার, তাহলে এখন 8 প্যারামিটার কনস্ট্রাক্টর হয়ে যাবে আমার। তাহলে এই যে দেখেন 8 প্যারামিটার, 8 এর মধ্যে 4টাকে সে আবার সুপারে পাঠায় দিচ্ছে, এই 4টাকে সে বসাইছে, কারণ আমি সুপার সিলেক্ট করছি কনস্ট্রাক্টর জেনারেট করার সময়। সিলেক্ট না করলে ওটা করতো না, তখন 8টাই এখানে বসানো হতো। ঠিক আছে, আচ্ছা গেল। তাইলে এখন 8 প্যারামিটার কনস্ট্রাক্টর ইজ দেয়ার। তাইলে এখন ফায়ার ফাইটারে আমার ফিল্ড কয়টা? 9টা, তাই না? তাহলে সুপার থেকে 8টা অ্যাসাইন হয়ে যাচ্ছে, আর এখানে শুধু হ্যাঁ স্যালারি এই কি ট্রেনিং লেভেল দিলেই হচ্ছে। তো এখন এইখানে আমার ওই 9 প্যারামিটার কনস্ট্রাক্টর হবে। তাহলে এই যে সুপারের 8 প্যারামিটার সাথে এইটা 9 প্যারামিটার কনস্ট্রাক্টর হয়ে গেল। ঠিক আছে, এনি কোশ্চেন? তো তাহলে এখন আমার এমপ্লয়িতে ওই যে গেটার সেটার গুলো তো লাগবে, তাই না? তাহলে তো ওগুলো আবার সাব ক্লাসে ঢুকবে না। তাহলে যে এমপ্লয়ির যে 4টা এক্সট্রা ফিল্ড, এদের গেটার সেটার আমরা জেনারেট করে ফেলবো। ওকে, এমপ্লয়িকে যেহেতু আপনি ইনস্ট্যান্সিয়েট করবেন না, এমপ্লয়িতে টুইস্টিং রাখার দরকার নাই। ইউজারকেও যেহেতু আপনি ইনস্ট্যান্সিয়েট করবেন না, ইউজারকেও অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা আলোচনা করছি, হ্যাঁ, তাহলে ওটাতে পরে আসি তাহলে। ঠিক আছে, ওকে। তাহলে এখন এই এমপ্লয়ি ক্লাসে আমার কাস্টম মেথড কি হতে পারে? অ্যাপ্লাই ফর লিভ। এখন ধরেন এমপ্লয়ির জন্য অ্যাপ্লাই ফর লিভ, ফায়ার ব্রিগেডের জন্য একই, কিন্তু যদি এরকম হয় পাবলিক ভয়েড অ্যাপ্লাই ফর লিভ নো প্যারামিটার, এটার মানে হলো অ্যাপ্লাইং ফর কারেন্ট ডেট উইল বি পিক ফ্রম সিস্টেম, তাই না? তাহলে ডেট এখানে আলাদা করে দেওয়ার দরকার নাই, রাইট? তাহলে the date will be picked from system date. তাইলে আমার এই ভার্সনটাতে কি কোনো ডেট প্যারামিটার পাঠানোর প্রয়োজন আছে? ইফ মাই ইন্টেনশন ইজ টু অ্যাপ্লাই ফর টুডে, আজকের জন্য আমি লিভ নিতে চাই। সো আই এম নট ফিলিং ওয়েল ইন দ্য মর্নিং, রাতে বমি টমি হয়ে গেছে, আমি সকালবেলায় আমার অ্যাপে ঢুকে অ্যাপ্লাই ফর লিভ যখন করতেছি, তখন ওখানে হয়তো রেডিও বাটন আছে যে অ্যাপ্লাই ফর টুডে, or apply for a specific day in future, or apply for a range of days. তাহলে আমার অ্যাকর্ডিং টু রেডিও বাটন সিলেকশন প্যারামিটার পাঠানো হবে বা হবে না। তাহলে প্যারামিটার না পাঠালে এই ইমপ্লিমেন্টেশনটা এক্সিকিউট হবে। আর আপনি যদি একটা স্পেসিফিক এর জন্য নিতে চান, দেখেন এখন কিন্তু কম্পাইলার আমাকে ধরছে, ইউ ক্যানট ডু দিস বিকজ নাও ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্টেশন, ইউ আর ট্রাইং টু ওভারলোড with same parameter list. Now what is the problem? If I call the method, which implementation will be executed? That's ambiguous. So that's not allowed. Compiler hate ambiguity. So therefore it is not allowed. কিন্তু আমি যখন বলবো যে এইটার একটা প্যারামিটার আছে a date, তাহলে applying for a specific date, যেটা আমার প্যারামিটারে আসছে। ওকে, আবার আপনি যদি একটা রেঞ্জের জন্য নিতে চান, স্টার্ট ডেট এন্ড ডেট, তাহলে স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট। দেখেন এখনো সে ধরছে যে তুমি ওয়ান লোকাল ডেট প্যারামিটারের 2টা ইমপ্লিমেন্টেশন, এটা তো হবে না।
তো এখন এইটার বডি আর এইটার বডি ভ্যারি করবে না, এই তিনটার বডি ভ্যারি করবে না, কারণ এখানে প্যারামিটারের ভেরিয়েশন আছে। সো দিস ইজ এ ক্লাসিক্যাল এক্সাম্পল অফ মেথড ওভারলোডিং। ঠিক আছে? Right. তাহলে to overload you can overload a method with as many implementation as you want, as long as their parameter list are unique. একটার সাথে আর একটা মিলবে না। ইউনিক কিভাবে হবে? Number of parameters can vary, type of parameters can vary, and sequence of parameter can vary, বা combination of them. As long as compiler have no issue to select an implementation based on the supplied parameter, it's okay. Any question? Method overloading. জি বলেন। Done? Okay. Anything else? কথা বলেন। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট মেথড এন্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট কথাটার মানে কি? অ্যাবস্ট্রাক্ট শব্দটার অর্থ কি? হ্যাঁ, লস্ট আর অ্যাবস্ট্রাক্ট তো সিনোনিমাস না। হ্যাঁ, ইনকমপ্লিট। বলেন। An abstract concept considered apart from concrete existence, মানে যেটা কনসেপ্টে আছে, আইডিয়াতে আছে, কিন্তু ওটা এক্সিস্ট করে না। আপনার যে আপনি এখন ওই যে অ্যাবস্ট্রাক্ট ওই যে কালিটালি পড়ে গেল অ্যাবস্ট্রাক্ট পেন্টিং, আইডিয়া, বা আপনি বললেন যে একটা মডেল দেখতেছেন আপনি কোথাও গিয়ে, যেখানে একটা ব্রিজ হবে, বিল্ডিং হবে, কিন্তু বিল্ডিংটা রিয়েলিটিতে নাই, কিন্তু ইন আইডিয়া ইট ইজ দেয়ার, ইট ইজ অন দ্য ডিসকাশন, ইট ইজ অন দ্য বোর্ড মিটিংস, উই আর গোয়িং টু কনস্ট্রাক্ট এ ব্রিজ অর বিল্ডিং, বাট অ্যাকচুয়ালি ওটার কোনো এক্সিস্টেন্স এখনো নাই। তো তাহলে ইফ এনিথিং ইজ ইন কনসেপ্ট, in theory, in idea, exist as idea, but they have no real existence, then that is abstract. And it's the dictionary meaning. It has nothing to do with method or class. It's the dictionary meaning. তাহলে abstract method মানে কি? আপনি যদি এই ডিকশনারি মিনিংটাকেই তো আপনি এটাকে ভাব অর্থে ব্যবহার করা হচ্ছে। মেথডটা কনসেপ্টে আছে, বাট মেথডটার রিয়েল এক্সিস্টেন্স নাই। It does good. It does not have implementation. তো তাহলে আমি যদি এখন বলি আমার ইউজার ক্লাসে গিয়ে যদি বলি ইউজার ক্লাসের কমন মেথড কি হতে পারে? পাসওয়ার্ড। Now, is it abstract or implemented? It exists. Call হইলে it has something to execute. It has a body. But আমি যদি বলি যে change profile, তাহলে এটা তো যে কোনো ইউজারের জন্য রিলেভেন্ট, তাই না? বা আপডেট প্রোফাইল। Now it is abstract. It's a method in theory because it's the prototype of the method. It's not the actual implementation because there is no body. So we can say it's a prototype. ওই যে বিল্ডিং বানানোর আগে যেমন শোলা দিয়ে একটা মডেল বানায় না, গ্লাসের মধ্যে রাখে, ওটা রিয়েল বিল্ডিং, ওটস এ প্রোটোটাইপ। ওটা থেকে আইডিয়া পাওয়া যায় এই বিল্ডিংটা কয় ফ্লোর, শেপ কেমন, স্ট্রাকচারাল ডিজাইন কেমন হবে, তাই না? সিমিলারলি এই 92 লাইন থেকে আমরা বুঝতে পারতেছি যে আপডেট প্রোফাইল নামে একটা মেথড আছে যা যে কোনো প্যারামিটার নেয় না, আর যার রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড।
So method identity এখানে established. As a method, the identity is established, but it does not exist in real term. So it's an abstract method. Any question? Question থাকা উচিত আপনাদের। বডি নাই, এক্সিস্ট করে না মানে ইন দ্য সেন্স যে এই মেথডকে ইউজ করা যাবে না, এটার কোনো বডি তো নাই, তাহলে এটাকে কল করলে সে কি এক্সিকিউট করবে? এইটাকে যদি কেউ কল করে, কোথাও থেকে যদি এই মেথডটা কল হয়, তাহলে সে কি এক্সিকিউট করবে? বডি তো নাই, দ্যাটস হোয়াই ইট ইজ অ্যাবস্ট্রাক্ট মেথড। হ্যাঁ, সেইটাতে আসেন এখন কেন ইউজ করি। তার আগে আমরা ট্রেডরটা দেখে নেই। ও বলতেছে যে মিসিং মেথড বডি অর ডিক্লেয়ার দিস অ্যাজ এন অ্যাবস্ট্রাক্ট মেথড। তা আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট হিসাবেই রাখতে চাই, তাহলে আমাকে কি বলতে হবে? অ্যাবস্ট্রাক্ট। নাও কম্পাইলার রিকগনাইজ ইট অ্যাজ এন অ্যাবস্ট্রাক্ট মেথড। কিন্তু অ্যাবস্ট্রাক্টের মধ্যে আবার সে আমাকে ধরছে, যে বলতেছে abstract method in non-abstract class। তার মানে কি? If a class has an abstract method, the class also has to be abstract। এখন মেথড abstract হওয়ার অর্থ হচ্ছে এই মেথডের কোনো বডি নাই ফর এক্সিকিউশন, কিন্তু ক্লাস abstract হওয়ার মানে কি? এখন আমি বলে দিলাম যে এটা abstract class, so therefore compiler have no objection to contain an abstract method। Now you tell me যে abstract মানে হ্যালো, এই যে পিছনে নয়েজ করেন কেন? গল্প করলে বাইরে যান, এটা বারবার বলা লাগে না, ওই জন্য বাইরে থেকে ঘুরে আসলো, কাজ ছিল, বাইরে যান, এখানে নয়েজ করবেন না। শুনতেছে তো অনেকে, তাই না? আপনি শুনবেন না, আপনি চুপচাপ থাকেন, কেউ আপনাকে ডিস্টার্ব করতেছে না, কিন্তু আপনি কেন ক্লাসকে ডিস্টার্ব করতেছেন? তো তাহলে অ্যাবস্ট্রাক্ট মেথড মানে হচ্ছে যে এই মেথডটা, ইট ইজ এ মেথড, identity is established, but it has no implementation, so it's not usable, that's why it is abstract method। এবং যেহেতু এটা একটা ক্লাসের পার্ট, ক্লাসটাও এখন আনইউজেবল, so therefore class is also abstract। এখন আমার একটা গাড়ি আছে, গাড়ির সবকিছু ফুললি ফাংশনাল, কিন্তু একটা টায়ার ফ্ল্যাট, টায়ারটা নন ফাংশনাল, তাহলে তো গাড়িটাই অ্যাজ এ হোল নন ফাংশনাল হয়ে গেল, তাই না? সেরকম। কিন্তু এটার মানে কি? একটা মেথডকে আমরা বলছি যে এটা নন ইউজেবল ইন দ্য সেন্স যে ইট হ্যাজ নো ইমপ্লিমেন্টেশন টু এক্সিকিউট ইফ ইট ইজ কল্ড, সো দেয়ারফর উই ক্যানট কল অ্যাবস্ট্রাক্ট মেথড। এখন আপনি প্রশ্ন করতে পারেন, যদি কলই করা না যায় এই মেথড রেখে আমার লাভ কি? সেটাতে আমরা পরে আসছি। তার আগে তাহলে কল যেহেতু করা যাচ্ছে না, এই জন্য এটা অ্যাবস্ট্রাক্ট মেথড। কিন্তু ক্লাস তাইলে কি হবে? যখন আমরা বলছি ক্লাসটাও অ্যাবস্ট্রাক্ট, এটার মানে হচ্ছে এটাকে টাইপ হিসাবে আপনি ইউজ করতে পারবেন। ক্লাস তো একটা টাইপ, তাহলে টাইপ হিসাবে আপনি এটাকে ইট ইজ রিকগনাইজড অ্যাজ এ টাইপ। আপনি এটার অবজেক্ট ডিক্লেয়ারও করতে পারবেন, কিন্তু সেই অবজেক্টকে ইউজ করতে পারবেন না। নন ইউজেবল মিনিং ইউ ক্যানট ইনস্ট্যান্সিয়েট অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তাইলে বলতে পারেন এই টাইপের দরকার, আপনি একটা টাইপ কেন বানাবেন? INT ইজ এ টাইপ, why this type exist? INT টাইপটা কেন এক্সিস্ট করে বলেন? INT তো একটা টাইপ, এটা কেন এক্সিস্ট করে? এই টাইপ থাকলে আপনার কি লাভ? আপনি একটা হোল নাম্বারের জন্য, একটা নির্দিষ্ট রেঞ্জের হোল নাম্বারের জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, ইউজ করতে পারেন, মেমরি অ্যালোকেট করতে পারেন। এই জন্যই তো এই টাইপটা আছে। সেটা যদি না পারতেন, এই টাইপ থাকলেই আপনার কি, না থাকলেই আপনার কি? সেটা পারেন বলেই তো এই টাইপটা আছে, বা এটার ইম্পর্টেন্স আপনার কাছে আছে। তাহলে একটা ক্লাসকে যদি আমি ইনস্ট্যান্সিয়েট করতেই না পারি, এই ক্লাস তো একটা টাইপ, তাহলে এই টাইপ থাকলেই আমার কি, না থাকলেই আমার কি? তো তাহলে দ্য কোশ্চেন ইজ ওয়াই উই ক্রিয়েট অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আমরা তো ওটার অবজেক্টকে নিউ করতে পারি না, ইনস্ট্যান্সিয়েটই করতে পারি না, তার মানে ওটার অবজেক্ট ইউজেবল না। তাহলে এই ক্লাস থেকে আমার লাভ কি টাইপ হিসাবে? এটার দুইটা অ্যান্সার আছে, একটা অ্যান্সার এখনই দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে টু প্লে দ্য রোল অফ সুপার ক্লাস। ওকে,
সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসগুলোকে আমরা যেহেতু ইনস্ট্যান্সিয়েট করি না, তার মানে কি ওদের অবজেক্ট ডাটাবেজে থাকবে না, ক্রিয়েটই হবে না। তাহলে এই টাইপটার রোল হচ্ছে সুপার টাইপ হিসাবে কাজ করা ইনহেরিটেন্স। দ্যাট ইজ ওয়ান অ্যান্সার ওয়াই উই ক্রিয়েট অ্যাবস্ট্রাক্ট ক্লাস। বাট রিমেম্বার, সুপার ক্লাস হইতে গেলে তাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইতে হবে এমন কোনো কথা নাই। একটা স্ট্যান্ডার্ড নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসও সুপার ক্লাস হতে পারে, যেমন এমপ্লয়ি এখন পর্যন্ত অ্যাবস্ট্রাক্ট ক্লাস না, কিন্তু যেহেতু ইউজারে আমরা এখন একটা অ্যাবস্ট্রাক্ট মেথড রেখেছি, এই জন্য ইউজারকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস করতে হলো। তাহলে আমি কিন্তু ইউজারকে নিউ করতে পারবো না, কিন্তু এমপ্লয়িকে পারবো। তাহলে আমরা যদি একটু দেখি মেইন ক্লাসে গিয়ে টেস্টিং এর জন্য, তাহলে দেখেন আমি যদি বলি ইউজার u1 ইকুয়াল টু নিউ, আচ্ছা আমি ডিক্লেয়ার কিন্তু করতে পারছি, দেখেন ডিক্লারেশনে কোনো সমস্যা নাই। কিন্তু আমি যখন ইনস্ট্যান্সিয়েট করতে যাব তখন সে বলতেছে যে বাবা তুমি এটা পারবা না। কেন পারবা না? কারণ ইউজার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, ক্যানট বি ইনস্ট্যান্সিয়েটেড। ওকে, কিন্তু এমপ্লয়িকে কিন্তু আমরা পারবো, কারণ এমপ্লয়ি কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস না, ফায়ার ফাইটার কেউ পারবো। তাহলে একটা ক্লাসে যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, দ্যাট ক্লাস মাস্ট বি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এটা কি আমরা এগ্রি করছি সবাই? বোঝেন, আপনার মুখস্থ কোনো কাজে দিবে না, বোঝা লাগবে, আজকে কুইজে সেটা টের পাবেন। ঠিক আছে? আচ্ছা, উল্টাটা যদি বলি যে দেয়ার ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ক্যান ইউ সে ইট হ্যাজ এ অ্যাবস্ট্রাক্ট মেথড? ঠিক আছে, আচ্ছা আমি আবার বলি প্রশ্নটা। না, user class has an abstract method, therefore user is an abstract class. মেথড আছে বলে ক্লাস অ্যাবস্ট্রাক্ট, মানে আমরা উল্টাটা বলতে পারি কিনা যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস শুড হ্যাভ এন অ্যাবস্ট্রাক্ট মেথড। আপনাকে বলা হলো যে এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আপনি কি ধরে নেবেন এর মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকাই লাগবে? কিন্তু আপনাকে বলা হলো এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, আপনি কি ধরে নেবেন এইটার যে ক্লাস সেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস? গুড, কিন্তু ইট ইজ পসিবল। তার মানে আপনি একটা টাইপ বানাতে পারেন অ্যাবস্ট্রাক্ট, নট নেসেসারিলি ইট হ্যাজ অ্যাবস্ট্রাক্ট মেথড। হইতে হবে। এখন ধরেন এমপ্লয়িতে কি কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড আছে না নাই? নাই, কিন্তু আমি সব ইমপ্লিমেন্টেড, কিন্তু আমি চাইলে এমপ্লয়িকেও বলতে পারি যে এটাও অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আচ্ছা, এমপ্লয়িকে ধরছে কেন ধরছে? না, ইউজার অ্যাবস্ট্রাক্ট আছে, সুপার ক্লাস অ্যাবস্ট্রাক্ট, এমপ্লয়ি তো অ্যাবস্ট্রাক্ট না, কিন্তু এমপ্লয়িকে ধরছে কেন? হ্যাঁ, তাতে কি হইল? মানে তাতে কি কমপ্লিট করেন আপনার, আপনার ইউ আর ইন দ্য গুড রাইট ডিরেকশন। ইউজারের থেকে হচ্ছে কি ইমপ্লয়ি এক্সটেন্ড হয়। হ্যাঁ, ওকে, তো ইউজার তো অ্যাবস্ট্রাক্ট, তো এই কারণে হচ্ছে ইউজার অ্যাবস্ট্রাক্ট ঠিক আছে, কিন্তু এমপ্লয়ি তো অ্যাবস্ট্রাক্ট না, তাহলে এখানে এররটা দিচ্ছে কেন? যে ইনহেরিটেন্সের কারণে তো হচ্ছে ইউজার কি কারণে? ইনহেরিটেন্সের কারণে কেন? এমপ্লয়ি ইনহেরিটস এভরিথিং ফ্রম ইউজার, তাইলে সে অ্যাবস্ট্রাক্ট মেথডও তো ইনহেরিট করছে, তাহলে এমপ্লয়িতে এখন একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, কিন্তু এমপ্লয়ি তো অ্যাবস্ট্রাক্ট না, তাহলে সেই একই প্রবলেম, তাই না? তো তখন সে বলবে যে বাবা তুমি নিজেকে হয় অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করো, অথবা তুমি অ্যাবস্ট্রাক্ট মেথডকে ইমপ্লিমেন্ট করো।
যেটা তুমি ইনহেরিট করছো সেটাকে তুমি ইমপ্লিমেন্ট করো। ওকে, কি বুঝতে পারছেন? আর সিঙ্গেল এমপ্লয়ি ক্লাসটা যদি আমি অ্যাবস্ট্রাক্ট করতাম বা ইউজার ক্লাসটা যদি অ্যাবস্ট্রাক্ট না করতাম তো এই ইউজার তো হচ্ছে এরকম হচ্ছে ইউজার ক্লাসে যদি আপনি অ্যাবস্ট্রাক্ট না করতেন, ইউজারে তো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতোই না, তখন তো আপনি নর্মাল ইনহেরিটেন্স করতেন, সমস্যা কি? তাহলে জাস্ট এমপ্লয়ির মধ্যে কিন্তু এখন এমপ্লয়ির মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড চলে আসছে। তার মানে কি, ওই অ্যাবস্ট্রাক্ট মেথড যেটা ছিল যে আপডেট প্রোফাইল, এটা এখন এমপ্লয়িরও মেথড। তা আমরা কি জানি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকলে ক্লাস হ্যাজ টু বি অ্যাবস্ট্রাক্ট, তো সেটা কি আমরা করছি? তাহলে সেটা যদি আমরা করি তাহলে আবার এররটা থাকবে না। বাট দ্য প্রবলেম হলো এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড না, আছে ইনহেরিটেড ওয়ান, সেই জন্যই তো এটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস করলাম। হুম, হ্যাঁ, এখন গুড স্যার, এই অবজারভেশনটা ভালো। দেখেন, ফায়ার ফাইটারে গিয়ে যখন আবার ওই ফায়ার ফাইটারকে এখন ধরছে যে বাবা তুমি তো এখন আপডেট প্রোফাইল পাইছো অ্যাজ অ্যান অ্যাবস্ট্রাক্ট, তাহলে তোমাকেও অ্যাবস্ট্রাক্ট হইতে হবে। আসতেছি, ধৈর্য, সমস্যা নাই, কিন্তু আমাদের প্রবলেম আছে, কারণ আমরা ফায়ার ফাইটারকে ইনস্ট্যান্সিয়েট করতে চাই। আমরা তো ফায়ার ফাইটারকে অ্যাবস্ট্রাক্ট রাখতে চাই না, আমরা চাই যে ফায়ার ফাইটার হ্যান্ডেল ইকুয়াল টু নিউ ফায়ার ফাইটার, আমরা এটা করতে চাই, কারণ ফায়ার ফাইটার আমার অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন ডাটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই মডেল ক্লাসের অবজেক্ট আমার ডাটাবেজে ঢুকবে, সো এটাকে আমি ইনস্ট্যান্সিয়েট করতে চাই, কাজে এইটাকে আমি অ্যাবস্ট্রাক্ট রাখতে চাই না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এখন ওই অ্যাবস্ট্রাক্ট মেথডকে ইমপ্লিমেন্ট করতে হবে এখানে। এখন ইমপ্লিমেন্টেশনটা ম্যান্ডেটরি, এটাকে বলে মেথড ওভাররাইডিং। বুঝলেন? বুঝেন নাই সেটা আমিও জানি, কিন্তু বুঝবেন এখনই। আচ্ছা, ধরেন আপনি আপনার প্যারেন্টের কাছ থেকে ইনহেরিট করেন তাহলে আপনি আপনার assume you inherit two methods from your parent. মেথড দুইটা কি? পাবলিক ভয়েড withdraw money from bank. You are very happy by inheriting this method. Okay? ওই যে শ্যাককে চিনেন? শ্যাক, আমেরিকার NBA এর খুব ফেমাস প্লেয়ার, বিলিয়নিয়ার। তো শ্যাককে জিজ্ঞেস করছে এক ইন্টারভিউতে, মানে টক শোতে, যে তোমার তো এই যে ভিলা কয়টা হাউস? কয় 50+। কয় তুমি কয়টা ইউজ করো? আমি দুইটা ইউজ করি, আমার বেডরুম আর হচ্ছে কিচেন। তোমার এত টাকা পয়সা, তোমার ছেলে মেয়ে কয়জন? এতজন। তাহলে ওদের তুমি কি কোনো উইল টুইল করছো? হ্যাঁ করছি, আমার উইলের কন্ডিশন আছে। কি কন্ডিশন? গ্রাজুয়েশন না করলে 1 পয়সা পাবে না। They have each of them have to give me a university degree. Without that, they will not get a penny. Serve in the McDonald's for rest of your life. Okay? তো আপনার প্যারেন্টও বলতেছে যে মানি ফ্রম ব্যাংক ঠিক আছে, এটা তুমি ইনহেরিট করো, বাট তোমাকে এটাও ইনহেরিট করতে হবে যে গ্রিট গেস্ট উইথ রেসপেক্ট। এখন গ্রিট গেস্ট উইথ রেসপেক্টের যে ইমপ্লিমেন্টেশন আপনার প্যারেন্ট করে রাখছে, মিনিং আপনাকে ছোটবেলা থেকে এটা ট্রেন আপ করছে যে কি, যে গেস্ট আসলে বলতে হবে আসসালামু আলাইকুম, হাউ ওয়াজ দ্য উইক, আর এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি গুড, নাথিং কুড বি বেটার ইফ দে কুড অ্যাকম্পানি ইউ, ব্লা ব্লা ব্লা। এই যে ইনহেরিটেড মেথড, ইউ ডোন্ট লাইক ইট, ইউ আর জেনজি, so you are the subclass. If you inherit, you get it all. There is no pick and choose for inheritance. You get it all. You can't inherit selectively. এখন কি হইলো? If you are unhappy with the implementation of an inherited method, you can redefine the method in subclass. It is not overloading. Overloading এ কি হয়? Both version are ready for execution. It's not question of happy unhappy. Both are there. According to the supplied parameter,
it will be chosen. আর এটা হচ্ছে যে you are happy with withdraw money from bank, it is implemented in super class, but you are really unhappy because you want to, তখন আপনি বলবেন I override this, and তখন আপনার greeting হবে yo bro what's up. তাহলে পার্থক্যটা কি ওভারলোডিং আর ওভাররাইডিং এর? দুইটাই ইমপ্লিমেন্ট করেন, ওভারলোড করলেও তো ইমপ্লিমেন্ট করেন, ওভাররাইডিং করলেও আপনি ইমপ্লিমেন্টই করতেছেন। তার না একজন একজন করে শুনি। হ্যাঁ বলেন আগে। ওভারলোডিং এও তো নতুন করেই বডি দেন, দুই জায়গাতেই নতুন করে বডি দেওয়া হচ্ছে, তাহলে ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কোথায়? ওভাররাইড শব্দটার মানে কি বলেন, ডিকশনারি মিনিং বলেন। হ্যাঁ না, ওভাররাইডিং ইজ নট সিনোনিমাস টু চেঞ্জ। আপনি ট্রাফিক লাইট আছে রেড, এভরিবডি ইজ ওয়েটিং, নোবডি ইজ মুভিং ফরওয়ার্ড বিকজ অফ দ্য রেড লাইট। হঠাৎ করে একটা অ্যাম্বুলেন্স যদি আসে, তখন ওইখানে যে ডিউটিতে আছে সে ওকে যাইতে দিবে না। So that officer is overriding the traffic rule to make way for the ambulance. তার মানে আপনার এক্সিস্টিং নর্মকে কি বলে এটাকে, সুপারসিড করা, মানে ওটাকে ক্যান্সেল আউট করা। রিপ্লেসিং, ওভারলোডিং ইজ নট রিপ্লেসিং, ওভারলোডিং ইজ নট রিপ্লেসমেন্ট অফ ইমপ্লিমেন্টেশন, coexistence of another implementation. Or overriding means replacing the inherited implementation by subclasses own implementation. তাইলে রিপ্লেস কখন হবে? যখন প্যারামিটার সেম থাকবে। ওভারলোডিং এ প্যারামিটার আলাদা, ওভাররাইডিং এ সেম প্যারামিটার, এটাও জিরো প্যারামিটার, এটাও জিরো প্যারামিটার, দ্যাট ইজ ওভাররাইডিং। বুঝতে পেরেছেন? না হলে কোশ্চেন করেন যদি কনফিউশন থাকে। ওভারলোডিং এ মানে হচ্ছে আমার যেগুলো হচ্ছে ইনহেরিটেন্স থাকবে ওগুলো সবগুলোই থাকবে, আর ওভাররাইডিং হচ্ছে আমার হচ্ছে একটা যেগুলো একটা হচ্ছে ইনহেরিটেন্স ওটা হচ্ছে চেঞ্জ করে দিই। আচ্ছা, এখন খেয়াল করেন, ওভারলোডিং আমরা একটা ক্লাসের মধ্যেই করতে পারি, যেটা আমরা এমপ্লয়ি ক্লাসে করলাম, অ্যাপ্লাই ফর লিভ। আবার সাব ক্লাসও আরো একটা ভার্সন অ্যাড করতে পারে অ্যাজ ওভারলোডেড ভার্সন, ইনহেরিটেড ভার্সনের সাথে প্যারামিটার লিস্ট চেঞ্জ করে। সো ওভারলোডিং ক্যান হ্যাপেন উইদিন এ ক্লাস অর অ্যাক্রস সুপার সাব ক্লাস, কিন্তু ওভাররাইডিং ইজ অলওয়েজ অনলি অ্যালাউড ইন সাব ক্লাস। আপনি একটা ক্লাসের অথার, আপনি আপনার একটা মেথডকে কেন রিপ্লেস করবেন? ইজ দেয়ার এনি লজিক? আপনি বলতে পারেন আমি ভুল করছি, লজিকে ঠিক করব, এডিট করবেন। তার মানে আপনি এডিট করবেন। রিপ্লেস মানে অ্যানাদার ইমপ্লিমেন্টেশন কেন দিবেন একই প্যারামিটার লিস্টে? আপনি নিজেই অথার, কেন দিবেন? ইট ডাজন্ট মেক সেন্স। সো আপনি যদি নিজের মেথডকে নিজে ওভাররাইড করতে চান, ইটস নট অ্যালাউড। ও বলবে তোমার কি গাঁজা খেয়ে আসছো নাকি? You have written a method of 100 lines. You are saying I don't like it, so you provide another body. What is this? You edit that. If you find something wrong, you edit that. But ওটা থাকবে সাথে আরেকটা বডি দিয়ে বলবো যে এটা ক্যান্সেলড আউট, এইটা তাহলে তো হলো না। আপনার নিজের ক্ষেত্রে তো সেটা রিলেভেন্ট না। কিন্তু আপনি ওই যে একজনকে একটা বক্স দিলেন, বন্যার সময় ত্রাণ দেয় না, প্যাকেট করে দিলেন, তো প্যাকেট করে দিছেন, অনেক কিছু দিছেন, চাল ডাল দিছেন, পনির দিছেন, অনেক কিছু দিছেন, তেল দিছেন, লবণ দিছেন। তো যাকে দিছেন তার একজনের ওই ডেইরি প্রোডাক্ট অ্যালার্জি আছে, সে পনির খাইতে পারে না। তো তখন সে কি করবে? এখন আপনি নিজে হলে তো পনির রাখবেনই না, কিন্তু আপনি দিছেন একজনকে, সে ইনহেরিট করছে, তো সে তখন দোকানে গিয়ে পনিরটা রিপ্লেস করে একটা টোস্ট বিস্কিট নিয়ে নিল। That is overriding, deactivating the inherited implementation. কিন্তু আপনি বলতে পারবেন না যে গ্রিট গেস্ট আমার মধ্যে থাকবে না। নো, you cannot, you inherited that.
that method has to be there. So you cannot remove the method, but you can change the implementation. হ্যাঁ বলেন। না, ইনহেরিটেড মেথডের যে প্যারামিটার একই প্যারামিটার দিয়ে আপনি বডিটাকে চেঞ্জ করে দিবেন। প্যারামিটার যদি ডিফারেন্ট করে দেন তাহলে তো ওভাররাইড, তাহলে কি ইনহেরিটেডটা ক্যান্সেল হইলো? না, ইনহেরিটেডটার সাথে আপনি আরেকটা ওভারলোড করলেন, তাহলে ইনহেরিটেডটাও আপনার জন্য কিন্তু থেকে গেল, কিন্তু আপনি ওটা রাখতেই চান না। ওকে, তাহলে সেটাকে বলে ওভাররাইডিং। এখন প্রশ্ন হলো যে আমরা কি ওভাররাইডিং কোথাও দেখছি সো ফার? আমরা কি কোনো মেথডকে ওভাররাইড করছি? নিজেও করছি আমরা, মানে আমরা জেনারেট করে দিছি আমাদের, কিন্তু আমরা জেনারেট করছি এই যে টু স্ট্রিং। তাহলে টু স্ট্রিং কিন্তু একটা ইনহেরিটেড মেথড। পারবেন? ধরেন এই যে টু স্ট্রিং, এটা ইনহেরিটেড মেথড না? এখন আপনি এইটাকেই ধরেন আপনার পাসওয়ার্ড একটা ফিল্ড আছে এখন, তাই না? এখন আপনি কি পাসওয়ার্ডকে প্রিন্ট করবেন নাকি সবসময়? করবেন তো না, তাই না? তাইলে আপনি নর্মালটাতে কি থাকবে? ধরেন এটাকে আমি রিজেনারেট করি, যেহেতু আমার ফিল্ড চেঞ্জ হয়ে গেছে। পাঁচটা ফিল্ড। এখন আমি নর্মালি পাসওয়ার্ড আউটপুটে রাখতে চাই না, কেউ রাখে না, তাই না? তো তাহলে আপনি তখন এখান থেকে পাসওয়ার্ডটা সরায় ফেলেন, পাসওয়ার্ড রাখেন না। কিন্তু কখনো কখনো আপনার যদি পাসওয়ার্ড লাগে টু স্ট্রিং থেকে পাসওয়ার্ড সহ, তখন আপনি টু স্ট্রিং ওভারলোড করতে পারেন। তখন আপনি বলতে পারেন যে স্ট্রিং উইথ পাসওয়ার্ড, তো তখন আপনি পাসওয়ার্ড সহ দিয়ে দিলেন। তাইলে এখন কি এত ডিস্টার্ব করে? হ্যাঁ, না, আপনি কার সাথে কার ওভারলোডিং হলো? জিরো প্যারামিটার টু স্ট্রিং এর সাথে স্ট্রিং প্যারামিটার টু স্ট্রিং ওভারলোড হয়েছে, বাট এই দুটার মধ্যে এই ওভারলোডেড ইমপ্লিমেন্টেশন গুলোর মধ্যে একটা আবার ওভাররাইট করা, এটা আবার রিপ্লেসমেন্ট অফ ইনহেরিটেড টু স্ট্রিং। তা আপনি ওভাররাইট করে ইনহেরিটেড ইমপ্লিমেন্টেশনকে রিপ্লেস করতে পারেন, তার সাথে আবার আপনি প্যারামিটার চেঞ্জ করে ওভারলোডও করতে পারেন। But overriding is allowed only in subclass. Okay? Any question? হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ না, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে একটা কোয়ালিফায়ার, ডেটা টাইপ হচ্ছে ক্লাসের নাম, ইউজার হচ্ছে ডেটা টাইপ, এমপ্লয়ি হচ্ছে ডেটা টাইপ। অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ না, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ডেটা টাইপের কোয়ালিফায়ার। এখন তাইলে ঠিক আছে, এখন আপনি ধরেন যে আপডেট ফাইল, এটা অ্যাবস্ট্রাক্ট করতে চান, বডি দিলেন, ঠিক আছে? তো বডি দিলে অ্যাবস্ট্রাক্ট শব্দটা রাখা যাবে না। তাহলে এখন এখানে কি হবে? মেথডটা ইনহেরিট হবে না। এখন এখানে আপনি কি আপডেট করতে পারবেন? Can only update the fields available in user class. Can only update fields of user class. এই আপডেট প্রোফাইল এমপ্লয়ির তো পারপাস সার্ভ করবে না, তার তো আরো 4টা ফিল্ড আছে, তখন তো সে ওভাররাইট করবে। সিটিজেনও এটাকে ওভাররাইট করবে। তাহলে আপনার সবগুলো সাবক্লাসে যদি ওভাররাইট করে, এরকম যদি হয় যে প্রত্যেকটা সাবক্লাসকে এটা কাস্টমাইজ করতে হবে, সো প্রত্যেকটা সাবক্লাসে এটাকে ওভাররাইট করবে, তাহলে এই সুপার ক্লাসের ইমপ্লিমেন্টেশনটা কার কাজে লাগবে?
এটা তো কোনো সাব ক্লাসের অবজেক্টের জন্য এটা কাজেই লাগবে না, কারণ এভরি সাব ক্লাস উইল ওভাররাইড দ্যাট, কাস্টমাইজ ইট। তাইলে এই ইমপ্লিমেন্টেশনটা কার কাজে লাগবে থিওরিটিক্যালি? শুধুমাত্র সুপার ক্লাসের অবজেক্ট যদি আমি ইনস্ট্যান্সিয়েট করি। এখন আপনি কি ইউজার ক্লাসের অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করবেন? ইট ইজ টু জেনারেলাইজড টু বি ইউজফুল ইন দ্য কনটেক্সট অফ ইউর অ্যাপ্লিকেশন। তাহলে আপনি মনে মনে জানেন যে ইউজার ক্লাসকে কখনোই নিউ করা হবে না, আর প্রত্যেকটা সাব ক্লাস এই আপডেট প্রোফাইলকে ওভাররাইড করবে। তাইলে এখানে বডি দিয়ে আমার লাভ কি? ইট উইল নেভার বি ইউজড বাই এনিবডি। তো তখন আপনি এটাকে অ্যাবস্ট্রাক্ট হিসাবে করবেন। না, ট্রিকি কেন? বডি তো সাব ক্লাস তৈরি করবে। সুপার ক্লাস বলতেছে যে আমার এখানে একটা মেথড আছে, দিস ইজ দ্য ফাংশনালিটি। এখন ধরেন কার একটা ক্লাস, ভেহিকেল একটা ক্লাস, ঠিক আছে? তাইলে ভেহিকেলের একটা ফাংশনালিটি হচ্ছে টার্ন, মেক টার্ন, ঠিক আছে? এখন কার তো একটা ভেহিকেল, কার ভেহিকেল কিনা? মোটরসাইকেলও একটা ভেহিকেল, ভেহিকেল না? আবার ধরেন আপনার যে ধরেন আপনি যদি সাইকেলও একটা ভেহিকেল, রিক্সাও একটা ভেহিকেল। তাইলে একটা কার যেভাবে টার্ন নেয় আর একটা মোটরসাইকেল কি তার টার্নিং মেকানিজম সেম? না, কারণ আপনি যখন টার্ন নেয় তখন আপনি স্টিয়ারিং যখন মুভ করেন, স্টিয়ারিং রড গিয়ে তখন সে আপনার এই টাই রডের সাথে চাকাটাকে তখন আর মোটরসাইকেল ডিফারেন্ট। মোটরসাইকেলে কোনো মেকানিক্যাল মুভমেন্ট নাই ইন্টারনাল, আপনি স্টিয়ারিং এর সাথে চাকা ফিক্সড অ্যাটাচড, তাহলে হ্যান্ডেল ঘোরাবেন, টার্ন হবে। তাইলে এই টার্ন, এখন ভেহিকেল হচ্ছে সুপার ক্লাস। এখন টয়োটা কোম্পানি কার বানায়, বা ধরেন হোন্ডা কোম্পানি কার বানায়, মোটরসাইকেল বানায়, ট্রাক্টর বানায়, অনেক কিছুই বানায়, স্পোর্টস বাইক বানায়, বাইসাইকেলও বানায়, হোন্ডা কোম্পানির কথা বলতেছে। তো তাহলে তাদের যদি একটা মাস্টার সুপার ক্লাস থাকে ভেহিকেল, দে প্রডিউস ভেহিকেল অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ, তাহলে ভেহিকেল ক্লাসের একটা মেথড হচ্ছে যে এভরি ভেহিকেল মাস্ট হ্যাভ দিস ক্যাপাবিলিটি অফ মেক টার্ন। তাহলে মেক টার্ন একটা মেথড। এখন এই মেক টার্ন মেথডের ইমপ্লিমেন্টেশন ভেহিকেল ক্লাসে দিলে হোন্ডার যে প্রোডাক্ট রেঞ্জ এটা সেম হবে না, কারোর জন্যই সেম হবে না, সবাইকে এটা কাস্টমাইজ করতে হবে। সো তখন মোটরসাইকেল এক্সটেন্স ভেহিকেল ও তখন ইমপ্লিমেন্ট করবে, ওভাররাইড করবে মেক টার্ন। কার এক্সটেন্স ভেহিকেল কার ক্লাসে গিয়ে ওভাররাইড হবে হাউ টু মেক টার্ন ফর এ কার। হ্যাঁ, তাহলে আপনি এখন ভেহিকেল, এখন মোটরসাইকেল পাবলিক ক্লাস, মোটরসাইকেল এক্সটেন্স ভেহিকেল, পাবলিক ক্লাস কার এক্সটেন্স ভেহিকেল, পাবলিক ক্লাস ট্রাক্টর এক্সটেন্স ভেহিকেল। এখন ট্রাক্টর যেভাবে টার্ন নেয় ক্ষেতের মধ্যে, আর মোটরসাইকেল যেভাবে টার্ন নেয়, কার যেভাবে টার্ন নেয়, টার্নিং মেকানিজম তো আলাদা। তাহলে এটার ইমপ্লিমেন্টেশন ভেহিকেল ক্লাসে দিলে তো সবগুলো সাব ক্লাসে ঢুকে যাবে, কারোর জন্যই রিলেভেন্ট হবে না। তো তখন অ্যাবস্ট্রাক্ট মেথড মেক সেন্স। কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড দিলেন কেন? টু গ্যারান্টি এভরি সাব ক্লাস হ্যাজ এ মেথড কল মেক টার্ন। অ্যাভয়েড করতে পারবে না। যদি এটা সুপার ক্লাসে না রাখেন তাহলে ইট ইজ অন দ্য গুডউইল অর দ্য জাজমেন্ট অফ দ্য সাব ক্লাস অথর, যে সে রাখবে কি রাখবে না, ভুলেও বাদ দিয়ে দিতে পারে। আপনি ধারণা করতেছেন যে আমার সব ক্লাস তো আর একজন অথর লেখে না, সব অথরই এই মেথডটা রাখবে, নাও তো রাখতে পারে। কি করবেন না রাখলে? তাকে তো আপনি এনফোর্স করতে পারছেন না। বাট when you keep it in super class without body, you are actually enforcing every subclass to write that method. So we can only use abstract and super class. মানে সুপার ক্লাস ইন দ্য সেন্স যে আপনি যদি একদম ইনহেরিটেন্সের বটম ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস করেন, থিওরিটিক্যালি করতে পারবেন, কিন্তু ওই ক্লাসের ইউজ কি? ওর কোনো সাব ক্লাস নাই, ওকে আপনি নিউ, তাহলে ও সুপার ক্লাসে রোলও প্লে করতে পারতেছে না, ওকে আপনি নিউ করতে পারতেছেন না, তাহলে ওই ক্লাস রেখে লাভ কি? কিন্তু সুপার ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট করলে এটার একটা ইউজ হলো যে সুপার ক্লাসে রোল প্লে করে। কিন্তু আপনি বটম লিফ লেভেলের ক্লাসকে ইনহেরিটেন্স ট্রিতে যদি লিফ নোড
ওই ক্লাসটাকে যদি অ্যাবস্ট্রাক্ট করেন, করতেই পারেন, কম্পাইলার কিছুই বলবে না, কিন্তু ওটার কোনো ইউজ কেস থাকবে না আপনার, কারণ ওটাকে আপনি নিউ করতে পারতেছেন না। তাহলে একটা ক্লাসকে যদি নিউ করতে না পারি, তাহলে ওই ক্লাসের রোল কি? সুপার ক্লাসের রোল প্লে করা, কিন্তু ওটাকে আপনি সুপার ক্লাসও করেন নাই। তাহলে ওইটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস করে লাভ কি আপনার? সুপার ক্লাসে অ্যাবস্ট্রাক্ট তো হয়েছে ভালো। সুপার ক্লাসগুলোকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস করা হয় বিকজ ওদের টাইপগুলো এক্সিস্ট করে সুপার টাইপ হিসাবে কাজ করার জন্য, নট টু ক্রিয়েট ইনস্ট্যান্স। অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আছে সব করে আছে ইউজ করে। অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো দেওয়া হয় to ensure every subclass have this method with the exact same name, with the exact parameter list, but they have to implement according to their context. জি, স্ট্যাটিক মেথড তো অন্য জিনিস। স্ট্যাটিক মেথডের তো একটা ইমপ্লিমেন্টেশন থাকে। সো স্ট্যাটিক মেথডের ডিফারেন্সটা হলো সে কোনো ইনস্ট্যান্স ফিল্ড ইউজ করতে পারে না, এটাই হচ্ছে ডিফারেন্স। না না না, আপনি স্ট্যাটিক মেথডের ডেফিনেশন কি বলেন? না, জেনারেল কি? স্ট্যাটিক মেথড কাকে বলে? এটা করানো হয়েছে না আপনাদের? বলেন স্ট্যাটিক মেথড কাকে বলে? যেই মেথডের ক্লায়েন্ট হচ্ছে ক্লাস, আসিফ ডট পে বিল না বলে ইউজার ডট বা স্টুডেন্ট ডট সামথিং, তাইলে এই যে স্ট্যাটিক মেথড ইউজার ডট বা আসিফ ডট স্টুডেন্ট ডট বা এমপ্লয়ি ডট, তাহলে এমপ্লয়ি ডট মেথড ওয়ান, তাহলে মেথড ওয়ান একটা স্ট্যাটিক মেথড। এখন এই মেথড ওয়ান তো আপনার এই যে আইডি নেম অ্যাড্রেস কিছুই টাচ করতে পারবেন, এগুলো নন স্ট্যাটিক ফিল্ড। আপনি একটা মেথড রাখছেন কেন? আপনি আপডেট প্রোফাইল মেথডের কাজ কি? ধরেন এই মেথডটাকেই যদি ধরি, এই মেথডের কাজ কি? তার মানে কি ফিল্ড আপডেট করা, সেগুলো কি স্ট্যাটিক ফিল্ড না নন স্ট্যাটিক ফিল্ড? তাহলে স্ট্যাটিক মেথড হবে কেন? এখন স্ট্যাটিক মেথডকে আপনি অ্যাবস্ট্রাক্ট করতে পারেন, সেটাও না, কিন্তু আপনার আর্গুমেন্টটা কি? আপনি বলতেছেন অ্যাবস্ট্রাক্ট মেথডের সাবস্টিটিউট হিসাবে স্ট্যাটিক মেথড, এই আর্গুমেন্টটা তো রিলেভেন্ট না, কারণ স্ট্যাটিক মেথড হওয়ার সাথে অ্যাবস্ট্রাক্ট মেথড হওয়ার কোনো সম্পর্ক নাই। একই সাথে একটা মেথড স্ট্যাটিকও হইতে পারে, অ্যাবস্ট্রাক্টও হইতে পারে, নাও হইতে পারে। একটা আর একটা সাবস্টিটিউট তো কোনোভাবেই না, কারণ দুইটার কনটেক্সটই আলাদা। অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে বডি নাই, কেন বডি নাই? সাব ক্লাসগুলো কাস্টমাইজ করবে, বডি দিয়েও লাভ নাই। আর স্ট্যাটিক মেথড মানে হচ্ছে যে এই মেথডের বডি আছে, কিন্তু এই মেথডটা শুধু স্ট্যাটিক ফিল্ড ইউজ করতে পারে, অথবা এই মেথডটা শুধু প্যারামিটার নিয়ে কাজ করে, তাই তার ক্লায়েন্ট ইনস্ট্যান্স না, তার ক্লায়েন্ট হচ্ছে একটা ক্লাস। মানে সে কি নিয়ে কাজ করতে পারবে, প্যারামিটার, মানে সে এই ক্লাসের কোন কোন ফিল্ড নিয়ে কাজ করতে পারবে বা আদৌ পারবে কিনা। স্ট্যাটিক ফিল্ড থাকলে পারবে, স্ট্যাটিক ফিল্ড না থাকলে সে কোনো ফিল্ড ইউজ করতে পারবে না, এটা হচ্ছে স্ট্যাটিক মেথড। আর অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে যে স্ট্যাটিক নন স্ট্যাটিক হওয়ার না হওয়ার সাথে অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনো সম্পর্ক নাই। স্ট্যাটিক মেথডকেও অ্যাবস্ট্রাক্ট করতে পারে, তাহলে প্রত্যেকটা সাব ক্লাসকেও এই স্ট্যাটিক মেথড ইমপ্লিমেন্ট করতে হবে তার মতো করে। এখন আপনাদের আমি একটা জিনিস দেখাই, এখানে আমি একটা কোশ্চেন আশা করছিলাম, কেউ করেন নাই, কি বলেন? এটাকে আপনি ওভাররাইড করছেন না? ওভাররাইড আসে না জেনারেট করলে জিরো প্যারামিটার টু স্ট্রিং এ? তার মানে কি এই টু স্ট্রিংটা রিপ্লেসমেন্ট ইমপ্লিমেন্টেশন অফ ইনহেরিটেড ইমপ্লিমেন্টেশন, তাই না? বুঝতে পারছেন না বুঝেন নাই? আচ্ছা, ইউজার ক্লাসে আমার একটা মেথড আছে, আছে না? আপডেট প্রোফাইল, এটা কি ইনহেরিট করবে? ইউজারই আছে আপডেট প্রোফাইল অ্যাবস্ট্রাক্ট, এটা কে ইনহেরিট করবে? এমপ্লয়ি। তারপরে সিটিজেনে যখন বলবো যে এক্সটেন্ড ইউজার, সিটিজেনও করবে, তাই না? কে? ফায়ার ফাইটার ইউজারের কাছ থেকে করবে না, এমপ্লয়ের কাছ থেকে করবে। আচ্ছা, তাহলে এমপ্লয়িতে আপনি যদি আসেন, এখন আপনি কি এমপ্লয়িকে ইনস্ট্যান্সিয়েট করতে চান নাকি চান না? এমপ্লয়িকে আপনি কি নিউ করতে চান নাকি চান না?
আইআরএসে কি নিউ এমপ্লয়ি হবে না নিউ অ্যাকাউন্টেন্ট নিউ ফ্যাকাল্টি হবে? ফায়ার সার্ভিসে কি নিউ ফায়ার ফাইটার হবে, নিউ স্টেশন ম্যানেজার হবে, না নিউ এমপ্লয়ি হবে, না নিউ ড্রাইভার হবে, কি হবে? এমপ্লয়িও কিন্তু better than user, but still it is not specific enough to make a real user. Employee একটা broad identity, কিন্তু একটা অর্গানাইজেশনে এমপ্লয়ি সবাই ব্রড আইডেন্টিটি, কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কে? মার্কেটিং ম্যানেজার, পিয়ন, ড্রাইভার, অ্যাকাউন্টেন্ট, এক্সিকিউটিভ, কাস্টমার কেয়ার অফিসার, তারা অ্যাকচুয়ালি ইউজার হিসেবে এক্সিস্ট করে, তাই না? তাহলে এমপ্লয়িটাও তো যথেষ্ট স্পেসিফিক না অবজেক্ট ক্রিয়েট করার জন্য। তাহলে এমপ্লয়িকে আপনি অ্যাবস্ট্রাক্ট রাখতে পারেন, কিন্তু আপনি কি ফায়ার ফাইটারকে রাখতে পারবেন অ্যাবস্ট্রাক্ট? পারবেন? তাহলে আমি নিউ করতে চাই, তাহলে এই যে এখন আমাকে শুধু কি বলতেছে যে বাবা ফায়ার ফাইটার কিন্তু আপডেট প্রোফাইল ইনহেরিট করছো অ্যাজ অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড ফ্রম এমপ্লয়ি, কারণ এমপ্লয়ি ওটা ইমপ্লিমেন্ট করে নাই। অ্যান্ড এমপ্লয়ির সেই ফ্লেক্সিবিলিটি ছিল কারণ এমপ্লয়ি নিজেও অ্যাবস্ট্রাক্ট, কিন্তু তুমি তো ইনস্ট্যান্সিয়েট হইতে চাও, তাইলে তোমাকে এখন কি বলতেছে পড়েন, ক্লাস ফায়ার ফাইটার মাস্ট আইদার বি ডিক্লেয়ার্ড অ্যাবস্ট্রাক্ট অর ইমপ্লিমেন্ট ইনহেরিটেড অ্যাবস্ট্রাক্ট মেথড আপডেট প্রোফাইল। তাহলে যে ইউজার থেকে এমপ্লয়ি ভায়া হয়ে যে তার কাছে আপডেট প্রোফাইল চলে আসছে, সে যদি নিজেকে ইনস্ট্যান্সিয়েট করতে চায়, না অ্যাবস্ট্রাক্ট হইতে চায় না সে, কাজে তাকে তার জন্য এখন ইমপ্লিমেন্টেশন ম্যান্ডেটরি, এখন তাকে এখন এটা ইমপ্লিমেন্ট করতে হবে। এখন সে বলবে @override, এখন সেটাকে ইমপ্লিমেন্ট করবে। কোনটা? এইটা, এখন সে ইমপ্লিমেন্ট করবে। বডি দিচ্ছে। ওভাররাইড মানে কি? ওভাররাইড মানে হচ্ছে সাবক্লাস উইল ইউজ ইটস ওন ইমপ্লিমেন্টেশন ফর দ্য ইনহেরিটেড মেথড। এখন ইনহেরিটেড মেথডের যদি ইমপ্লিমেন্টেশন থাকুক, সেটাকেই আপনি আপনার ইমপ্লিমেন্টেশন দিয়ে রিপ্লেস করতেছেন। আর ইনহেরিটেড মেথডে যদি ইমপ্লিমেন্টেশন না থাকে অ্যাবস্ট্রাক্ট মেথড, সেক্ষেত্রেও আপনি আপনার ইমপ্লিমেন্টেশন দিচ্ছেন। এখন কি হলো? এখন কিন্তু ফায়ার ফাইটার ইজ কোয়ালিফাইড টু বি ইনস্ট্যান্সিয়েটেড। ওকে, কিন্তু আপনারা যে কোশ্চেনটা আমাকে করলেন না যে স্যার টু স্ট্রিং যদি ওভাররাইট করা হয় তাহলে টু স্ট্রিং অলরেডি ইনহেরিট হয়েছে কোথাও থেকে, সেটা কোন ক্লাস? তাহলে ইউজারের সুপার ক্লাস কে আছে? কেউ না, এই কোশ্চেনটাই আমি আশা করতেছিলাম। ইউজারের তো কোনো সুপার ক্লাস নাই, তাহলে সে কার কাছ থেকে টু স্ট্রিং ইনহেরিট করলো যেটাকে আপনি ওভাররাইট করলেন? অর্থাৎ আমি যদি টু স্ট্রিং না রাখি তাহলেও কিন্তু ইউজার ক্লাসে টু স্ট্রিং আছে। দেখেন কোনো এরর দিচ্ছে না, আমি টু স্ট্রিং ইউজ করছি না, টু স্ট্রিং কি ইউজ করি নাই এখানে 26 নম্বর লাইনে? টু স্ট্রিং যদি না থাকতো সে এরর দিত না যে টু স্ট্রিং বলে কোনো মেথড নাই ফায়ার ফাইটার ক্লাসে, বলতো না? কিন্তু কি এটা বলতেছে? তার মানে কি? তার মানে হলো আমার ইউজারে আমি না দিলেও একটা টু স্ট্রিং আছে ইনহেরিটেড অবস্থায়, এবং সেখান থেকে সেটা এমপ্লয়িতেও ঢুকছে ইনহেরিটেড অবস্থায়। এমপ্লয়িতেও আমি টু স্ট্রিং দেই নাই, এবং ফায়ার ফাইটারেও এই টু স্ট্রিংটা ইনহেরিট হয়েছে, আমি দিছি অবশ্য, কিন্তু ধরেন আপনাকে কনফার্ম করার জন্য আমি এটা কমেন্ট করে দিচ্ছি। তাইলে এখন ফায়ার ফাইটারেও টু স্ট্রিং নাই, তাইলে প্রোগ্রাম মানে ডেভেলপার কোথাও টু স্ট্রিং লেখে নাই, কিন্তু টু স্ট্রিং কল ইজ অ্যালাউড। তাইলে তার মানে কি? তার মানে টু স্ট্রিং ইনহেরিট হয়েছে। ওভাররাইড না করলে কি হবে? ইনহেরিটেড ভার্সনটাই থাকবে, এবং টু স্ট্রিং যেটা ইনহেরিট হয়েছে সেটা অ্যাবস্ট্রাক্ট না, সেটা একটা ইমপ্লিমেন্টেড মেথড। সো ইউ আর হ্যাপি উইথ দ্যাট, লাইক উইথড্র মানি ফ্রম এটিএম, উইথড্র মানি ফ্রম ব্যাংক, ওই মেথডটা আপনার কাছে চলে আসছে টু স্ট্রিং। কোত্থেকে আসলো? আপনি কি এখানে বলছেন যে ইউজারের সুপার ক্লাস কে?
ইউজারের কোনো সুপার ক্লাস আছে এখানে? আছে না নাই? এই 3 নাম্বার লাইনে কি বলা হচ্ছে? যে ইউজার একটা পাবলিক ক্লাস যেখানে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, কিন্তু ইউজার কাউকে এক্সটেন্ড করে না। আমরা কি বলছি এক্সটেন্স অমুক, এক্সটেন্স তমুক? তাইলে সে টু স্ট্রিং পাইলো কার কাছ থেকে? তাহলে এটা এখন বোঝেন। ওকে, তাহলে এখন এটা আমরা একটা গল্পের মতো করে বোঝার চেষ্টা করি। একটু সবাই হাত তুলবেন। হাউ মেনি অফ ইউ নো দ্য নেম অফ ইউর গ্র্যান্ডফাদার? এমন কেউ আছেন জানেন না? ওকে, ঠিক আছে। আপনি জানেন আপনার দাদার নাম? হাত দেখি নাই আপনার। আচ্ছা, ওকে। গ্র্যান্ডফাদারের নাম কয়জন জানেন? দাদার দাদা। এখন হাত তোলেন। একজন, দুইজন। জি, গ্র্যান্ডফাদারের গ্র্যান্ডফাদার মানে দাদারও দাদা। 3 জন। উনি মনে করে তারপরে হাত তুলছে। আচ্ছা, দাদার দাদার যে ফাদার না, so you can trace back up to 5 generations. তাহলে আপনি যদি কারেন্ট জেনারেশন হন, তাহলে আপনার দাদা হচ্ছে পিছনের 3rd জেনারেশন, তার দাদা হচ্ছে 5th জেনারেশন। 5th জেনারেশন পর্যন্ত আপনি ট্রেস করতে পারছেন। 6th জেনারেশনে গিয়ে আপনার কোনো ট্রেস নাই। আছে? নাই। তাইলে এখন ধরেন মধুপুরের জঙ্গলের মধ্যে মিরাকুলাসলি হঠাৎ করে আর্কিওলজিক্যাল টিম গিয়ে দেখলো যে এক অশীতিপর বৃদ্ধ বা বৃদ্ধা 180 বছর বয়স বেঁচেই আছে। মিরাকেল। তো তাকে নিয়ে আসা হইলো, হসপিটালে রাখা হইলো, নিউট্রিশনে ভুগতেছেন। তো এখন আপনাকে যদি বলা হয় যে ওই বৃদ্ধ লোকটা আপনার অ্যানসেস্টর, উইল ইউ অ্যাকসেপ্ট? উইল ইউ অ্যাকসেপ্ট অর নট? হ্যাঁ, আপনার যদি বলা হয় যে আপনার যিনি দাদা উনি আপনার অ্যানসেস্টর, আপনি কি এটা অ্যাকসেপ্ট করবেন? আপনার অ্যানসেস্টর, আপনি এটা অ্যাকসেপ্ট করবেন না করবেন না? কেন করবেন? বিকজ ইউ হ্যাভ প্রুফ। আপনি তার কাছ থেকে ইনহেরিট করছেন। Your dada and dadar dada is in the inheritance chain, in the hierarchy. You have the trace. কিন্তু ওই 180 বছরের বৃদ্ধ যদি ক্লেম করে যে আমি তোমার পূর্বপুরুষ, আপনি অ্যাকসেপ্ট করবেন? করবেন না। কারণ কি? কারণ আপনার কোনো ট্রেস নাই, প্রুফ নাই। কিন্তু আপনাকে যদি বলা হয় আদম আপনার পূর্বপুরুষ, আপনি কি অ্যাকসেপ্ট করবেন? আপনার কাছে ট্রেস আছে। But then why do you accept? Because it is mythologically established that Adam is the first human and all human are descendant. এখন আমি ইনহেরিটেন্স ট্রির কোথায় আছে আমি জানি না, বাট আমি এটুকু জানি যে আদম হচ্ছে আমার সুপার অ্যানসেস্টর। তাইলে আপনাকে কিন্তু বলতে হবে যে আপনার নাম ধরেন পিয়াল, সৈয়দ পিয়াল, সৈয়দ বংশের পোলা। এখন পিয়ালকে বলতে হবে যে আপনার দাদার নাম, তাহলে তালুকদার বংশের ছেলে। তাহলে পিয়ালকে কিন্তু বলতে হবে যে আজম আলী তালুকদার উনি আমার দাদা। তাহলে ওনাকে বলতে হবে যে আমি আই এক্সটেন্স মাই ফাদার, আর ওনার ফাদারকে বলতে হবে আই এক্সটেন্স মিস্টার আজম আলী তালুকদার। বলতে হবে না? ডিক্লেয়ার করতে হবে। কিন্তু আপনাকে ডিক্লেয়ার করতে হবে না যে আই এক্সটেন্স আদম। ইট ইজ ডিফল্ট। সো অবজেক্ট নামে একটা ক্লাস আছে যে কিনা অ্যাডাম অফ জাভা স্পেসিস। এটা আপনাকে ঘটা করে ডিক্লারেশন দিয়ে ইনহেরিট করতেছি আমি আদমকে, এটা বলার দরকার নাই। তো যে কোনো ক্লাসই এই অবজেক্ট ক্লাসের সাবক্লাস। তাইলে আপনাকে যদি এখন দেখাই অবজেক্ট ক্লাসটা, অবজেক্ট ক্লাস হচ্ছে সুপার অ্যানসেস্টর অফ জাভা। জাভার যে কোনো টাইপ অবজেক্টের সাব টাইপ। Any class in Java
এক্সটেন্স ফ্রম অবজেক্ট। তাহলে এই যে অবজেক্ট ক্লাসের মেথড সামারিতে যদি দেখেন, ক্লোন, ইকুয়াল, ফাইনালাইজ, টু স্ট্রিং, ওয়েট, তাহলে এখন কথা হলো যেটা কেন এখন একটা প্রোডাক্ট ক্লাস, বিল্ড ক্লাস, ভেহিকেল ক্লাস ফান্ডামেন্টালি ডিফারেন্ট টাইপ অফ ক্লাস। তাহলে এদের কমনালিটি কি যে একটা অবজেক্ট ক্লাস থেকে ইনহেরিট করতে হবে? অবজেক্ট ক্লাসের মেথডগুলো যদি আপনি খেয়াল করেন, it's not the functionality of that particular type, rather these are the methods that enables generic capability and enable inter-process communication, inter-thread communication at operating system level. ওই কারণে যে কোনো অবজেক্টেই এই মেথডগুলো থাকবে। যেমন এভরি অবজেক্ট শুড বি ক্লোনেবল। তাহলে প্রত্যেকটা ক্লাসে ক্লোন বলে একটা মেথড আছে, তাহলে আপনি ওই যে কোনো একটা অবজেক্টকে ক্লোন করতে পারবেন। সব হয়তো এখন বুঝবেন না। তারপরে আপনার এই যে যেমন প্রত্যেকটা যে কোনো ক্লাস, ইট ডাজন্ট ম্যাটার হোয়াট দ্যাট ক্লাস রিপ্রেজেন্ট, বাট প্রত্যেকটা ক্লাসেরই একটা স্ট্রিং ইকুইভ্যালেন্ট আউটপুটের জন্য আপনার লাগতে পারে। তাহলে প্রত্যেকটা ক্লাসে একটা টু স্ট্রিং আছে। যখন আপনার এই একটা মেথড এক্সিকিউট হয়, তখন একটা আপনার এই মেথডকে একটা থ্রেড অ্যাসাইন করা হয়। ওকে, নাও থ্রেড ইজ পার্ট অফ ইউর প্রসেস অ্যান্ড প্রসেস নাও যাই হোক, অপারেটিং সিস্টেম কনসেপ্ট। দ্য বটম লাইন ইজ, আপনার যদি 8টা কোর থাকে সিপিইউতে বা জিপিইউতে, যদি 100 কোর থাকে, 100 কোর থাকলে মানে আপনি 100 থ্রেডস একসাথে সাইমালটেনিয়াসলি রান করতে, 100টা মেথড আপনি একসাথে এক্সিকিউট করতে পারবেন ইন্ডিপেন্ডেন্টলি, যদি 100টা কোড থাকে। কিন্তু রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে আপনার মেশিনে হয়তো 1000 থ্রেড এখন দরকার। তাহলে প্রত্যেকটা থ্রেডকে কি ডেডিকেটেড কোড দেওয়া যাবে? তখন রেশনিং করবে। তাহলে আপনাকে একটা থ্রেড দিচ্ছে, আপনি এক্সিকিউট করতেছেন 1000 লাইনের মেথড, 500 লাইন এক্সিকিউট করার পর আপনাকে বলতেছে ওয়েট, ওই ট্রাফিক সিগন্যাল মতো দাঁড় করে রাখবে। ওই থ্রেডটা তখন আরেকটা, ওই কোডটা তখন আরেকটা থ্রেডকে দিবে। টাইম শেয়ারিং মাল্টিপ্লেক্সিং হইতে থাকবে। তো তখন এই যে ওয়েট করা, ওকে নোটিফাই করা, আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি আবার নোটিফাই করবেন যে আমার কাজ শেষ। তাহলে এই যে ওএস লেভেল রিলেটেড এবং কিছু কমনালিটির জন্য এই ক্লাসটা এক্সিস্ট করে, যাতে প্রত্যেকটা ক্লাস বাই ডিফল্ট এই ফাংশন, এই ক্যাপাবিলিটি থাকে। এখন এই টুইস্টিং কি করে, মানে অবজেক্ট ক্লাসের টুইস্টিং আমাকে যেটা প্রিন্ট মানে আউট রিটার্ন করে স্ট্রিং হিসাবে, সেটা হচ্ছে হ্যাশ কোড। তাহলে এখান থেকে আমরা ক্লাসের নাম পাবো পাথ সহ। তাহলে এইটুকু কি পাবো, ফায়ার ফাইটার hash code of the instance in hexadecimal format। মানে হ্যাশ কোড হচ্ছে একটা 32 বিট ইউনিক নাম্বার। তার মানে আপনি 32 বিট মানে কি, পসিবিলিটি কত, 2 to the power 32, 4 বিলিয়ন। তার মানে আপনি সিস্টেমে র্যামে 4 বিলিয়ন ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারেন। and each instance will have an unique ID। ইনস্ট্যান্সের আইডি, এটা স্টুডেন্টের আইডি না, ফিল্ড না, ইনস্ট্যান্সের আইডি যেটা ওএস ইউজ করবে। তো সেই হ্যাশ কোডটা ইনস্ট্যান্স টু ইনস্ট্যান্স ইউনিক। তাহলে ওই হ্যাশ কোডটাকে সে @ দিয়ে হেক্সাডেসিমাল ফরম্যাটে টু হেক্সা স্ট্রিং, এই যেটা স্ট্যাটিক মেথড ইন্টিজার ক্লাসের, তাহলে আপনার ওই হ্যাশ কোডটাকে আপনি একটা হেক্সাডেসিমাল স্ট্রিং হিসেবে @ সহ ক্লাসের নাম সহ প্রিন্ট করতেছেন অ্যাজ এ স্ট্রিং। এইটাই হচ্ছে সুপার ক্লাসের টু স্ট্রিং। এখন আপনি ফায়ার ফাইটারের কি হ্যাশ কোড প্রিন্ট করতে চান না ফিল্ড ভ্যালু প্রিন্ট করতে চান? সো ইউ ওভাররাইড ইট, বাট ইফ ইউ ডোন্ট ওভাররাইড, হ্যাশ কোড প্রিন্ট হবে। তাহলে আমরা যদি এটা টেস্ট করি, আমাদের এখানে কোনো এরর আছে কিনা। ব্ল্যাঙ্ক স্ক্রিন আসছে কেন? এটাতে কোনো এরর নাই। আচ্ছা, মেইন অ্যাপ্লিকেশনে একটা এরর আছে, কেন? নিউ ইউজার করতে পারবো না সেই কারণে। ওকে, তাহলে আমরা যদি এটাকে একটু রান করি, তাহলে দেখেন এখন কিন্তু টু স্ট্রিং বানানো হয় নাই কোথাও। তাহলে আমরা কিন্তু এখানে লিখছি ff1.toString। তাহলে আমরা ff2টাও যদি দিয়ে দিই, আচ্ছা ff
ff3 equal to ff2, তাহলে এখন কয়টা ইনস্ট্যান্স আছে এখানে? দুইটা না তিনটা? আপনি যদি বলেন যে x equal to y, x একটা ইন্টিজার, y একটা, x equal to y মানে কি x এর ভ্যালু y তে চলে যায়। তাহলে এই যে ff3 equal to ff2 লিখলাম, এটা কি ff2 এর একটা কপি তৈরি হবে ff3 এর মধ্যে, নাকি both handle will represent the same instance? এখানে একটা ইনস্ট্যান্স বানাইছেন, এখানে একটা ইনস্ট্যান্স বানাইছেন, তাহলে আপনি ইনস্ট্যান্স কয়টা বানাইছেন? দুইটা। হ্যান্ডেল কয়টা? তাহলে ff3 এর ইনস্ট্যান্স সেম। তাহলে এটাকে প্রিন্ট করলে আমরা দুইটা হ্যাশ কোড তিনটার মধ্যে দেখতে পাবো। ওই টুইস্টিং এর আগে অবজেক্ট হ্যান্ডেলের নামটা বসাই দিচ্ছি আউটপুটে, মানে প্রিন্টে তো আমি একটা স্ট্রিং দিচ্ছি ff1 ইকুয়াল টু ওর যে টুইস্টিং সেটা। এরপর আপনি, এখন তো আমি কোনো টুইস্টিং বানাই নাই, তাহলে যে ফায়ার ফাইটার, সেকেন্ড ব্র্যাকেট, আইডি ওগুলো আসবেই না। কি আসবে? ক্লাসের নাম পাথ সহ @হ্যাশ কোড, এটা আসবে ইন হেক্সাডেসিমাল ফরম্যাট। আচ্ছা, এইখানে এই যে কনস্ট্রাক্টরে গন্ডগোল হয়ে গেছে, ওই কারণে কনস্ট্রাক্টর এখন 9টা না, তাহলে 9 প্যারামিটার কনস্ট্রাক্টরটা আমার লাগবে এমপ্লয়ি থেকে, ফায়ার ফাইটার থেকে। তাহলে প্রথমে কি আছে? আইডি ঠিক আছে, নেম, অ্যাড্রেস, জেন্ডার, তারপরে কি ডেট অফ বার্থ, এটা নাল দিয়ে রাখি। তারপরে ডেট অফ জয়নিং, তারপরেরটা কি? ডেট অফ জয়নিং এর পরে হলো স্যালারি, ডেজিগনেশন, ট্রেনিং লেভেল। তাইলে স্যালারি ধরেন দিয়ে রাখলাম আর কি একটা, হ্যাঁ, ও দেওয়াই আছে। তাহলে স্যালারি, ডেজিগনেশন দিতে হবে, ধরেন দিলাম টিবিএ, যেহেতু আমার সিন বিল্ডারে ডিজাইন করা নাই আপাতত টিবিএ দিয়ে রাখলাম, আর ট্রেনিং লেভেল 1 দিয়ে রাখলাম। ঠিক আছে? তাহলে কোথায় গন্ডগোল হইল? ও ডেট অফ, হ্যাঁ, ওই কারণে আমার এররটা হচ্ছিল। ওকে, আচ্ছা, এখানেও একটা আছে, এখানেও তাহলে ওইটা করতে হবে। ডেট অফ একটা দিছি, তারপরে এখন নাল আসবে, তাই না? তারপরে স্যালারি, তারপরে না ডেজিগনেশন, ট্রেনিং লেভেল এখন শেষে চলে গেছে নাকি? নাল আরেকটা আসবে, না ডেট তো একটা আছেই। ও ট্রেনিং লেভেলটা চলে যাবে নিচে, ট্রেনিং লেভেলটা চলে আসবে এখানে। ঠিক আছে? তো কনস্ট্রাক্টর চেঞ্জ করলে ওইটাও চেঞ্জ করতে হবে। এখন আর কোনো এরর নাই, এখন এটা রান করবে। তাহলে আপনি এখন দেখবেন যে আপনার কি দেখাচ্ছে, এই যে ff1 ইকুয়াল টু এই যে পাথ সহ ক্লাস নেম, এটা হচ্ছে পাথ সহ ক্লাস নেম @হ্যাশ কোড। তাহলে দেখেন ff1
এর হ্যাশ কোড FF2 থেকে আলাদা, কিন্তু FF2 আর FF3 হ্যাশ কোড একই। বোঝা গেল? হ্যাঁ, তার মানে আমাদের এখন এটা বুঝতে হবে ব্রেকের পরে যে ইন্টিজার ইকুয়াল টু ইন্টিজার আর অবজেক্ট ইকুয়াল টু অবজেক্ট আর নট সেম। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেল। আমরা এখন একটা ব্রেক নিব। ব্রেকের পরে প্রথমে আমরা একটা কুইজ নিয়ে নিব, পপ কুইজ 15 মিনিটে। তারপরে আমরা এই মিডে আপনারা কিভাবে কি করবেন এগুলো নিয়ে কথা বলবো। ওকে, মাল্টিপল ইনহেরিটেন্স এগুলো হবে না আজকে। আজকে আমরা এইটুকু করতে পারবো, ঠিক আছে? ওকে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে যান, অ্যাটেন্ডেন্সের টাইম হয়ে গেছে। ওটা হ্যাঁ দিব, পরে দিব ওটা। এখন আগে ল্যাবেরটা দিয়ে যান। হ্যাঁ, 1 to 9 অসুবিধা নেই, পরে দিবে। 5 দিয়েছি তো। আরেকজনেরটা কখনো দিবেন না, সে আইসা দিবে, অসুবিধা নেই। 7, ওকে। তো দিক থেকে 39 বলছেন কেন? আচ্ছা, আমরা তাহলে ফিরবো কয়টায় বলেন? 2:45 বাজে। 3টা 15 মিনিটস। ওকে।